আওয়ামী ফ্যাসিবাদে নির্যাতিত পরিবারের সাথে তারেক রহমানের মতো বিনিময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা। নির্বাচনের প্রস্তুতি দেখতে ইইউর 56 পর্যবেক্ষক। নির্বাচনের দুদিন পরই প্রাথমিক প্রতিবেদন। হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণের লক্ষ্য জানালেন মিশন প্রধান। প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি। কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ এবং মঞ্জুরুল আহসানের আপিলের পাল্টাপাল্টি শুনানি দুপুরে। নির্বাচনের আগে চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতায় আতঙ্কে ব্যবসায়ীরা। গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকায় বেপরোয়া অপরাধ চক্র। এবং লিজের উড়োজাহাজে ভর করে রুট বাড়ানোর চেষ্টায় বিমান বাংলাদেশ। পিছিয়ে নেই বেসরকারি এয়ারলাইন্স, বাড়তি কর বড় চ্যালেঞ্জ। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। আওয়ামী ফ্যাসিবাদের সময় গুম খুন ও নির্যাতিত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব পরিবারের সদস্যরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকেই যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। রোজ, মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে নির্যাতিত পরিবারের সদস্যরা কি বলছেন? লাইবা, আমরা রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মূলত আজ মায়ের ডাক ও আমরা বিএনপির আয়োজনে গেল 16 বছরে ফ্যাসিবাদ আমলে বিচার বহির্ভূত হত্যা, গুম খুন যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে মূলত আজ বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান মতবিনিময় করবেন। এই অনুষ্ঠানের শুরু হয়েছে ঠিক 11টায় এবং এখন যে সেশনটি চলছে সেখানে মূলত এই যে 16 বছরে গুম খুন পরিবারের স্বজনরা তাদের বক্তব্য রাখছেন এবং বক্তব্যে যে বিষয়টি তারা উল্লেখ করছেন, এখানে অনেক পরিবারই আছে যারা আসলে মূলত জানেন না যে তাদের সন্তান, কারো বাবা, কারো স্বামী আসলে তারা কোথায়। অনেকে সেই যে গুম হয়েছে বা সেই যে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়গুলোর পর থেকে এই যে দীর্ঘ এক যুগেরও বেশি সময় কেটে গেছে অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি। তো এখন পর্যন্ত তারা আসলে জানেন না যে তাদের স্বজন বা তাদের সন্তান আসলে বেঁচে আছেন কিনা। তারা মূলত এই যে দলের চেয়ারম্যানকে পেয়ে তারা মূলত এর সুষ্ঠু বিচার এবং অনেকেই বলছেন যে আসলে তাদের স্বজন কোথায় আছে, কিভাবে আছে, কারা উঠিয়ে নিয়ে গিয়েছে, এই সব সার্বিক প্রক্রিয়াগুলো নিয়েই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে তারা এই আকুতি জানাচ্ছেন যেন প্রশাসনিকভাবে তাদেরকে কোন জায়গাটিতে আছে বা কি করা হয়েছে, তাদের সাথে শেষ পরিণতি কি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন, তাদের দুঃখ প্রকাশ করছেন। আমরা দেখছি যে আসলে এই স্বজনদের কান্নায় এবং তাদের আকুতিতে পুরো হলরুম ভারী হয়ে উঠেছে এবং এর পরবর্তীতেই আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার কি করণীয় থাকবে এই পরিবারগুলোর প্রতি সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। তো এখন এই তাদের স্বজনদের সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবি মূলত জানাচ্ছেন। লাইবা, আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে যুক্ত ছিলেন সাব্বির রোজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে আজ থেকে মাঠে নামছেন ইউরোপীয় ইউনিয়নের 56 জন পর্যবেক্ষক। তারা ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পর্যবেক্ষকদের কাজের উদ্বোধন করে মিশন উপপ্রধান বলেন, কোনো ধরনের হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণই তাদের লক্ষ্য। আজহার লিমন জানাচ্ছেন বিস্তারিত। মাঠে গড়ালো আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশে স্থাপিত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম। শনিবার সকালে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই মিশনের 56 জন সদস্য।
সুইডেন থেকে আসা এভা মল্ট ও নরওয়ে থেকে আসা লার্স জর্জ ফোর্ডাল এই মিশনের 2 নম্বর দল, যারা মাদারীপুর ও গোপালগঞ্জের নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। We are going to observe the pre-electoral administration. We are going to meet with election authorities, with different parties relevant to the election. Any situation that has some relation to the election, and we will go around, meet with people, also see what is happening in the region related to the election. Trust me, we are all very privileged to be here to see this historical action unfolding. এই যাত্রার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের লনে এই পর্যবেক্ষকদের ব্রিফ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপপ্রধান। প্রশ্ন ছিল, আগের 3টি নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও এবার কেন নির্বাচনের মাঠে এই ইউরোপীয় মিশন? It is a historic event because we all remembered what happened in 2024 and we saw what change it brought to the country and what change it brought to the way the elections are conducted. But to say more would be premature. Let us observe how this electoral process unfolds and let us wait until 2 days after the elections when the holistic assessment will be done. নির্বাচনের মাঠে পর্যবেক্ষকরা কিভাবে কাজ করবেন তার ব্যাখ্যা করেন এই উপপ্রধান। These elections were conducted in line with national laws as well as regional and international standards for democratic elections that Bangladesh has signed up to. সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, মিশনের কার্যক্রমের অংশ হিসেবে বিশেষভাবে তাদের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া আছে, তবে তারা মনে করেন তাদের কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হবে না। আজহার লিমন, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের বিরুদ্ধে চলছে 8ম দিনের শুনানি। এদিনও 100টি শুনানির নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও রয়েছেন। দুপুরের আগে প্রথম ভাগে 50 জনের শুনানি হবে, দুপুরের পরে বাকিদের শুনানি করবে কমিশন। আগামীকালই শেষ হচ্ছে আপিল শুনানি। আর এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শো কজের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুল হক। এ সময় তাকে তুচ্ছ ঘটনায় শো কজ করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, গণভোটের প্রচারণা করার সময় বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে তাকে। একটি দলের প্রধানকে এভাবে হয়রানি করা হলে অন্যান্যদের লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত করা হবে সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এর আগে শুনানির 7ম দিনে 18টি আবেদন মঞ্জুর এবং 17টি আবেদন না মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ছিল, এখন অভিযোগ করে এখানে আপিল করেছে, আপিল বাতিল করে আমার মনোনয়ন পুনরায় বৈধ করেছে। সিইসি বরাবর আমার প্রার্থিতা বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে আপিল করেছিল। আলহামদুলিল্লাহ আমার বিজ্ঞ লয়ারগণ আমার পক্ষে যে গ্রাউন্ড সৃষ্টি করেছেন, এটা একটা উদ্ভট গ্রাউন্ড, যুক্তি, আপত্তি, এটা মাননীয় প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য নির্বাচন কমিশনবৃন্দ এটাকে খারেজ করে দিয়ে, আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই, তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে, সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের 8ম দিনের শুনানি চলছে, আর সেখানে আছেন সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আমরা সংবাদ শিরোনামে বলছিলাম যে আজ হাসনাত আব্দুল্লাহ এবং মঞ্জুরুল হাসানের আপিলের পাল্টাপাল্টি শুনানি হওয়ার কথা রয়েছে, কখন শুরু হবে সেটি? লাইবা, হাসনাত আব্দুল্লাহ এবং মঞ্জুরুল হাসান মুন্সির যে পাল্টাপাল্টি আপিল শুনানিটি রয়েছে, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যে আপিলটি করা হয়েছিল যে তার মনোনয়নটি বাতিল, এবং তার পাশাপাশি মঞ্জুরুল হাসান মুন্সিও কিন্তু তার যে মনোনয়নটি রয়েছে সেটি বিরুদ্ধে কিন্তু আপিল করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ এই পাল্টাপাল্টি যে শুনানিটি রয়েছে, হাসনাত আব্দুল্লাহর ক্রমিক নং ছিল কিন্তু আজ আপিলের 517 এবং মঞ্জুরুল হাসান মুন্সির যে
আপিলটি রয়েছে সেটির ক্রমিক ছিল 570টি। দুইটি শুনানি একসাথে হবে দেখে কিন্তু দুপুর 2টো নাগাদ এই শুনানিটি হবে দেখে হবে বলে আমাদেরকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে আমরা কিন্তু দ্বৈত নাগরিকত্বর সহ বিভিন্ন ইস্যুতে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কিংবা তার পাশাপাশি যে সকল মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছিল, অর্থাৎ যে সকল আপিল পেন্ডিং রাখা হয়েছিল, সেই সকল প্রার্থী কিন্তু আজ সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন আপিলের জন্য এবং তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অভিযোগ করছেন এবং সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি একটু উত্তপ্ত বাকবিতণ্ডাই কিন্তু চলছে আপিলের ক্ষেত্রে। এবং আজ সকাল থেকে এখন পর্যন্ত 20টি আপিল নিষ্পত্তি হয়েছে এবং অধিকাংশই পেন্ডিং রয়েছে, তাই কিন্তু সুনির্দিষ্ট করে সংখ্যাটি এখনো আমাদেরকে কিন্তু জানানো হয়নি মঞ্জুর এবং নামঞ্জুরের ক্ষেত্রে। এবং তার সাথে জানিয়ে রাখতে চাই গত কয়েক দিনের আমরা আপিলের যে রেশিওটি দেখেছি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে নিষ্পত্তি হবার পরে মঞ্জুরের সংখ্যাটি বাড়লেও কিন্তু গতকাল এবং আজ সকাল থেকেও কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি নামঞ্জুরের সংখ্যাটি অনেক বেশি। এবং তার পাশাপাশি যে সকল আপিল নিষ্পত্তি হয়েছে অধিকাংশ ক্ষেত্রে প্রার্থীরা কিন্তু অভিযোগ করেছেন যে তুচ্ছ বিষয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল প্রথম দফায় এবং তার পাশাপাশি বিভিন্ন হয়রানির অভিযোগও কিন্তু করা হয়েছে। আপনি বলছিলেন মামুনুল হক এর বার্তাটি, এবং তার পাশাপাশি কিন্তু আমরা অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের বার্তা শুনতে পেয়েছে। লাইবা, প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে চলছে 8ম দিনের আপিল শুনানি, আর তারই খবর জানছিলাম সুলতানা স্বর্ণার কাছ থেকে। যানজট সমস্যার সমাধান, নাগরিক সেবা বৃদ্ধি, ফরিদপুরকে বিভাগ ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সহ ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ফরিদপুর 3 আসনের প্রার্থীরা। সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটাররাও অপেক্ষায় আছেন 12 ফেব্রুয়ারির যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করার। ফরিদপুর সদর আসনের ভোটারদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা জানাতে বদরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের 2 সহকর্মী, আছেন জাওয়াদ মাহমুদ এবং মফিজুর রহমান শিপন। শুরুতেই জাওয়াদের কাছে যেতে চাই। জাওয়াদ, আমরা ভোটারদের আশা প্রত্যাশার কথা শুনছিলাম, কি বলছেন তারা? লাইবা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই ফরিদপুর 3 আসনে, যেটি একটি সদর আসন এবং এখানে শহর ফরিদপুর, এখানের ভোটাররা এবং ভোটারদের নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। যারা এবার প্রার্থী হয়েছেন, 5 জন প্রার্থী এখানে লড়ছেন এবং 4,32,000 ভোটার এখানে রয়েছেন। এবং এই ভোটাররা যেহেতু 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালানো হবে, প্রার্থীরা চালাবেন, আপাতত তাদের কাছে যদি কর্মী সভা এর আগে করেছিলেন এই যারা প্রার্থী ছিলেন সম্ভাব্য, তারা এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এবং এ নিয়ে আমাদের সহকর্মী আছেন মফিজুর রহমান শিপন, তার সাথে আমরা একটু আলোচনা করব যে এখানকার ভোটারদের প্রত্যাশা, প্রাপ্তি বা তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো নিয়ে। শিপন, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনি জানাবেন না, আমরা তো দেখছিলাম যে এবং ঘুরছিলাম সকাল থেকেই এই ফরিদপুরের বিভিন্ন উপজেলা ইউনিয়ন আমরা ঘুরেছি, সেগুলো দেখেছি। এবং এই ফরিদপুর 3 আসনে যখন সদর আসনে আমরা ঘুরেছি, এখানের ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া আছে। এখানে যেহেতু বড় সমস্যা যানজট সমস্যা, এখানে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি দীর্ঘদিনের আছে এবং এই ফরিদপুরকে বিভাগ ঘোষণা করার একটি দাবি দীর্ঘদিনের আছে। আমরা এর আগেও নানান ধরনের প্রতিশ্রুতি দেখেছি। এখনও যারা প্রার্থী হয়েছেন তারাও এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা আসলে কি বলছেন? ভোটাররা কি আশ্বস্ত হতে পারছেন এই ধরনের প্রতিশ্রুতিতে? এখন আপনি জানেন যে ভোটারদের কিন্তু বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। আমি তৃণমূল পর্যায়ে যে ভোটাররা রয়েছে, সাধারণ মানুষ, তাদের বক্তব্য হচ্ছে যে ভোট আসে, ভোট দেয়, সরকার গঠন হয়, কিন্তু বাস্তবতে দেখা যায় যে আসলে তাদের যে বাস্তবায়ন সেটা প্রতিফলন ঘটে না। তবে তাদের প্রত্যাশা এবার হয়তো একটা বড় পরিবর্তন ঘটবে। যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, রাজ ক্ষমতা আসবে, তারা হয়তো অতীতের মতো ওই রকম শুধু ঘোষণায় দিয়ে দেবে, কথা বলে যাবে, তার কাজের কথার সাথে কাজে মিল থাকবে না, এমনটি হবে না, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছে। তবে সাধারণ ভোটাররা যেটা বলছে যে আগামীতে যারাই রাজ ক্ষমতায় আসবে বা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, যারাই জনপ্রতিনিধি হবে, তারা নির্বাচনের আগে যে মানুষগুলোকে যেই অঙ্গীকার করেছে, যে ওয়াদা দিয়েছে, সেই ওয়াদা এবং অঙ্গীকারের ব্যাপারে তারা সতর্ক হবেন এবং বাস্তবায়নের ব্যাপারে ভূমিকা রাখবেন। আপনি এমনটি বলছিলেন, যেন আপনার সাথে আমরা যখন কথা বলছিলাম, এই যে বলছিলাম ফরিদপুর জুড়ে আমরা ভোর থেকে ঘুরছি বিভিন্ন জায়গায়, সেখানে আমরা যে চিত্র দেখেছি এবং এই যে শহরে আমরা ঘুরেছি, একটা চিত্র আপনি বলছিলেন যে এখানদের ভোটারদের মধ্যে এক ধরনের শঙ্কা আছে, কারণ এর আগে এই যে 15.5 বছর যে এখানে যারা ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারেনি, এবার ভোট দিতে পারবে কিনা এই বিষয়গুলো প্রশ্ন উঠছে। আপনি বলছিলেন এই সংখ্যাটি কেন, যে এর আগে ভোট দিতে পারেনি, এখনো এবারও ভোট দিতে পারবে কিনা, এই প্রশ্নটি কেন উঠছে? আপনি জানেন যে এবার কিন্তু একটা বড় অংশ নতুন ভোটার
তারা কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। এই ভোটাররা কিন্তু এর আগের বারও ভোটার ছিল, তারা কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি, এটা কিন্তু আমরা জানি। গত ইলেকশনগুলো কিন্তু আমরা দেখেছি, গত 3টা ইলেকশনে কিন্তু অধিকাংশ ভোটাররাই কিন্তু ভোটের কেন্দ্রে যায়নি। 30 থেকে 32 বা সর্বোচ্চ 35% ভোট কাস্টিং হয়েছে, আর ম্যাক্সিমাম ভোটার কিন্তু যায়নি। কেন যায়নি? তারা তো নিরাপত্তার সংখ্যা ছিল বা অন্যান্য সমস্যা ছিল, তারা আশঙ্কা করছে অতীতে আবার কি এরকম হয় কিনা। তবে তাদের দাবি সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে যেমন একটি নির্বাচন উপহার দিক, যেটা এই 24 পরবর্তী যে পরিবর্তন, এই পরিবর্তনের একটা প্রতিফলন। এখানে আপনি যেটি বলছিলাম যে প্রতিশ্রুতি, এখানে তরুণ ভোটাররা কেমন, শুধু এক লাইনে যদি বলেন, তরুণ ভোটাররা কেমন ধরনের প্রতিনিধি চাচ্ছেন? তরুণ ভোটাররা চাচ্ছেন যে জনপ্রতিনিধিরা কথা এবং কাজে মিল রাখবে, যারা চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি করবে, শিক্ষা অঙ্গনে অস্ত্রের ঝনঝনি থাকবে না, শিক্ষা অঙ্গনে কোনো বইতে থাকবে না, এমন প্রার্থীকে তারা বেছে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, এমনটি আমরা ধন্যবাদ শিবন আপনাকে। আমাদের সহকর্মী শিবন জানাচ্ছিলেন যে তরুণ ভোটাররা এখানে আসলে সৎ যোগ্য প্রতিনিধি চাচ্ছেন এবং তাদের যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটি যাতে পূরণ করতে পারে নির্বাচিত প্রতিনিধি, সেই দাবিটি করছেন। এ নিয়ে আমরা বিকেল 4:30টায় আমাদের ভোটারের ইশতেহার অনুষ্ঠান রয়েছেন এবং সেখানে স্থানীয় যারা রাজনৈতিক কর্মী আছেন, নাগরিক সমাজের প্রতিনিধি আছেন, তারাও উপস্থিত থাকবেন। সেই বিকেল 4:30টায় ভোটারের ইশতেহার প্রোগ্রামটি দেখার আমন্ত্রণ রইল। আকাশপথে যাত্রী বাড়ছে, কিন্তু বাজার দখলে এখনও পিছিয়ে দেশীয় এয়ারলাইন্স। এবার বিদেশি এয়ারলাইন্সকে টক্কর দিতে পাল্টা কৌশল সাজাচ্ছে বাংলাদেশের 4টি এয়ারলাইন্স। বৈশ্বিক বিমান সংকট, লিজ জট আর উচ্চ অপারেশন খরচের মধ্যেও ফ্লাইট বাড়ানো এবং নতুন রুট চালুর ঘোষণা নতুন বছরের শুরুতে কি বদলাতে যাচ্ছে দেশের এভিয়েশন বাস্তবতা, তারই উত্তর জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। দেশের মোট আন্তর্জাতিক যাত্রীর প্রায় 80% বহন করে বিদেশি 37টি এয়ারলাইন্স। সেখানে দেশীয়দের দখলে মাত্র 20%। এই অসম প্রতিযোগিতার চিত্র বদলাতে চায় দেশের এয়ারলাইন্সগুলো। বৈশ্বিক বিমান ও লিজ সংকট, ডেলিভারি জটের মধ্যেও নিজেদের ফ্লিট বাড়ানোর ও নতুন রুট খোলার প্রস্তুতি নিচ্ছে দেশীয় 4টি এয়ারলাইন্স। বর্তমানে 19টি উড়োজাহাজ দিয়ে 22টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বছরে পূর্ব এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটির। পাশাপাশি অনুমোদন মিলেছে কলম্বো, বাহরাইন ও সিডনি রুটে। করাচি ফ্লাইট শুরু হলেও উড়োজাহাজ সংকটে ম্যানচেস্টার রুটে অপারেশন বন্ধ হচ্ছে। আর এই সংকট কাটাতে 14টি বোয়িং উড়োজাহাজ কিনবে বিমান, যা বহরে আসবে 2035 সাল নাগাদ। তাই আপাতত ভরসা লিজে। বোয়িং থেকে সর্বমোট 14টা এয়ারক্রাফট ক্রয় করব। এর মধ্যে 4টা হচ্ছে 737 ম্যাক্স আর 10টা হবে 787। আশা করতেছি যখন আমাদের নতুন এয়ারক্রাফটগুলো আসবে তখন আমাদের রুট বাড়বে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রুটে আরও শক্ত হচ্ছে ইউএস বাংলা। জেদ্দা ও রিয়াদের পর এ বছরেই পরিকল্পনা মদিনা ও দামাম রুট চালুর। লক্ষ্য আছে 2026-এর শেষে লন্ডন ও রোম ফ্লাইট চালুর। বহরে যুক্ত হয়েছে 3টি এয়ারবাস A330-300। পরিকল্পনা রয়েছে আরও 4 থেকে 5টি এয়ারবাস ও বোয়িং 737-800 যুক্ত করার। খুব শীঘ্রই আমাদের প্ল্যান আছে যে আমরা ঢাকা মদিনা রুটে ফ্লাইট পরিচালনার ডিক্লারেশনটা আমরা দিয়ে দিব। সাথে সাথে আমাদের ডেস্টিনেশন যেটা আমরা দাম্মাম নিয়ে কাজ করছি, লন্ডন এবং ঢাকা টু রোম, এই 2টা রুটকে নিয়ে আমরা প্ল্যান করছি এবং 2028 নাগাদ আমাদের প্ল্যান আছে ঢাকা টরন্টো এবং নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনা করার। শুরুর মাত্র 3 বছরে প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে ডানা মেলছে এয়ার অ্যাস্ট্রা। চীনের কুনমিং, হংকং, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজা, এই 6টি শহরে ফ্রিকোয়েন্সি বাড়ানোর অনুমোদন পেয়েছে তারা। প্রাথমিকভাবে বোয়িং 737 ও এয়ারবাস A320 দিয়ে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করতে চায় এয়ার অ্যাস্ট্রা। রেগুলেটরি অথরিটির পলিসি, গভর্নমেন্টের পলিসি, এই পলিসিগুলোতে একটা ইন্ডাস্ট্রির ব্যবসার জন্য কোহেসিভ হতে হয়। সো আমাদের পলিসির জায়গাতে আমাদের অনেক ইমপ্রুভমেন্টের বা আপডেট করার প্রয়োজন আছে। নভোএয়ারও ন্যারোবডি 737 ও A320 লিজে নিয়ে রিজিওনাল রুট সম্প্রসারণে এগোচ্ছে। 2026 সাল থেকে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই ও শারজা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এয়ারলাইনটি। ভবিষ্যতে কুয়ালালামপুর ও মাস্কট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গত বছর লাস্ট কোয়ার্টার মানে অক্টোবর নভেম্বরের প্ল্যান ছিল, যেটা আমরা এয়ারক্রাফট পাইনি, যার ফলে এইটা আমরা এখন 2026-এর সেকেন্ড কোয়ার্টার, যেটা 26-এর সেকেন্ড কোয়ার্টারে আমরা আশাবাদী যে আমরা করতে পারব। তবে অপারেশন ও সার্ভিসে অতিরিক্ত কর ও চার্জ দেশীয় এয়ারলাইন্সগুলোর বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান। গভর্নমেন্টের সাথে এয়ারলাইন্সের যে সম্পর্কটা করার দায়িত্বটা হচ্ছে সিভিল এভিয়েশনের। এখানে 3 পক্ষেরই একটা যৌথ উদ্যোগ যদি হয় তাহলে কিন্তু এয়ারলাইন্স সাস্টেইন করতে পারবে।
2026 সালে দেশীয় 4 এয়ারলাইন্সেরই পরিকল্পনা যাত্রী সেবা উন্নত ও আরও বর্ধিত করার। তবে পরিকল্পনা থাকলেও দেশের অ্যাভিয়েশন খাতের যে বেড়াজাল রয়েছে সেই বেড়াজালে আটকা এই খাতটি। সংশ্লিষ্টরা বলছেন নতুন নির্বাচিত সরকার এই খাতকে সম্প্রসারণের উদ্যোগ নিলে অন্যান্য যে খাত থেকে রাজস্ব আসছে সেই একইভাবে এই খাত থেকেও রাজস্ব আয় সম্ভব। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। নির্বাচনের আগে চট্টগ্রামে বেড়েছে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা। আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। আবাসন খাত, ঝুট ব্যবসা, বালুমহল থেকে শুরু করে বড় বাণিজ্য কেন্দ্র কোনো কিছুই বাদ যাচ্ছে না। সম্প্রতি গুলি, হামলা এবং হত্যায় উৎকণ্ঠা আরও বেড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নগরীর চন্দনপুরা এলাকা। ভোরের আলো ফোটার আগেই দুর্বৃত্তদের গুলিতে কেঁপে উঠে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসভবন। গত 2 জানুয়ারি ভোরের আলোয় কয়েক রাউন্ড গুলি ছুড়ে একটি সাদা মাইক্রোবাসে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের নামে বিদেশির নম্বর থেকে 10 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় ভয় দেখাতেই এই হামলা। একই কায়দায় গেল বছরের জানুয়ারিতে হাটহাজারীতে এক ইটভাটা ও আবাসন ব্যবসায়ীর বাড়িতেও দিনে দুপুরে গুলি চালানো হয়। কয়েকদিন আগে নগরীর হামজারবাগে একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে গুলি ও 3 শ্রমিককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। একই থানায় 2 স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে লুট করা হয় প্রায় 350 ভরি স্বর্ণ। সবশেষ কালুরঘাটে বিএডিসি কার্যালয়ে ঢুকে টেন্ডার বাগিয়ে নিতে কর্মচারীদের হত্যার হুমকির অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। ব্যবসায়ীরা বলছেন নির্বাচনকে ঘিরে খাতভিত্তিক প্রকাশ্য ও নীরব চাঁদাবাজি বেড়েছে। চাঁদার লেভেলটা আসলে কয়েক পর্যায়ে আছে। কোনোটা দেখা যায় দোকানে চাঁদাবাজি, কোনোটা আপনার জুট নিয়ে চাঁদাবাজি, কোনোটা ওই যে আপনার কনস্ট্রাকশন নিয়ে চাঁদাবাজি, এই টাইপের চাঁদাবাজি কিছু থাকে। আর কিছু ব্যবসায়ীদেরকে তো হয়রানি আছেই। আমরা যারা ব্যবসা করতেছি ওদের এরকম যদি থ্রেট আসতে থাকে তাহলে তারা তো এক পর্যায়ে আপনার বিনিয়োগটাই বন্ধ করে দেবে। বিদেশ থেকে টেলিফোন আসছে, এটা তো দেখছেনই। তারপরে এখানে আবার হুমকি দিচ্ছে, আবার বাইরে গুলি করে চলে যাচ্ছে। হুমকি দেওয়ার পর আপনার জানালায় গুলি করে চলে যাচ্ছে। ভয়ভীতির মাধ্যমে আদায় করা যায়। আমি আলটিমেটাম দিয়ে গেলাম, চাঁদা দাও, না হলে তোমার জীবন নিয়ে নেওয়া হবে। আর এরকম হত্যাকাণ্ড তো হচ্ছে। সম্প্রতি ফটিকছড়িতে ঝুট ব্যবসা নিয়ে বিরোধে গুলিতে নিহত হন জামাত কর্মী জামাল। প্রায় কাছাকাছি সময়ে ছিনতাইকারীর হাতে হাটহাজারী ও বন্দর থানায় প্রাণ হারান আরও 2 জন। আবাসন খাতের উদ্যোক্তারা বলছেন আগে চাঁদাবাজি ছিল নিয়ন্ত্রিত, এখন তা হয়ে উঠেছে বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন। অনেক ব্যবসায়ী আছেন কিছু বিষয় হাইড করে যাচ্ছেন যে আমি এটা ফলাও করলে হয়তো আমার ব্যবসার ক্ষতি হবে, সেই জন্য নিজেরাই নেগোসিয়েশন করে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে আছে পলিটিক্যাল সাপোর্ট ইউজ করে চাঁদাবাজিটাকে কন্ট্রোল করতেছেন। যে যেভাবে পারতেছে তার ব্যবসাকে রক্ষা করার জন্য তিনি বিষয়টাকে নেগোসিয়েশন করে চলতেছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে আবারও সক্রিয় হচ্ছে। এতে নিরাপত্তা ও বিনিয়োগ দুইই হুমকির মুখে পড়ছে। পুলিশ কর্মকর্তারা এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তাদের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলছে। চলতি জানুয়ারির প্রথম 13 দিনে গ্রেফতার করা হয়েছে 14 জন শীর্ষ সন্ত্রাসী, 201 জন ছিনতাইকারী এবং 33 জন চাঁদাবাজ। নির্বাচনের আগে চট্টগ্রামে বাড়তে থাকা এই সন্ত্রাস ও চাঁদাবাজি ব্যবসা বাণিজ্য সহ সাধারণ মানুষকে জীবনকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জেও বইছে নির্বাচনী আমেজ। সেই আমেজ ছড়িয়েছে জেলার নারী উদ্যোক্তাদের মাঝেও। তারা চান নারী বান্ধব একটি সরকার যারা সমাজ ও দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা রাখার নিশ্চয়তা দেবে। ইমরান শেখের ছবিতে বিস্তারিত জানিয়েছেন রিফাত রহমান। সিরাজগঞ্জে 33.5 লাখ মানুষের বসবাস। সবশেষ পরিসংখ্যানে
এ জেলায় পুরুষের তুলনায় বেড়েছে নারীর সংখ্যা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ২৭ লাখ ভোটার, যার অর্ধেকই নারী। তারা চান নারীবান্ধব একটি সরকার। সরকার চাই যারা নারী বান্ধব একজন এবং উদ্যোক্তা বান্ধব। একজন উদ্যোক্তাকে উদ্যোক্তার জীবন এগিয়ে নিয়ে যেতে অনেক রকম প্রশিক্ষণের প্রয়োজন পড়ে, সেই প্রশিক্ষণগুলো আমরা চাই। আমাদের অনুদানের খুব দরকার, তারপর দেশ বিদেশে মেলার দরকার, সামনে যারা আসবেন তাদের একটু মাথায় রাখা দরকার। নতুন নারী ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগের পাশাপাশি নারীর অধিকার আদায়ে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির বাস্তবায়ন চান। নারী অধিকার সম্পর্কে তারা যে কথাগুলো বলে বা নির্বাচনের আগে তারা প্রচারণায় যে কথাগুলো বলে যে আমরা এটা করব, তারা যেন অবশ্যই সেই কাজগুলো করে। সুষ্ঠুভাবে যাতে ভোটটা হয়, নির্বাচনটা যেন আমরা সুষ্ঠুভাবে দিতে পারি এবং আগের মতো যাতে পরিবেশ না থাকে। নারীর অধিকার আদায়ে প্রয়োজন নারী নেতৃত্বের, আর এই নেতৃত্ব তৈরি করতে গণমুখী শিক্ষার প্রসার দরকার বলে জানালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। নারী নেতৃত্ব তৈরি না হলে নারীদের কথা সেভাবে আমলে নেওয়া হবে কিনা এতে সন্দেহ থেকে যায়। গণমুখী শিক্ষার প্রবর্তন করতেই হবে। শিক্ষা ব্যবস্থাটা আসলেই ধ্বংসপ্রাপ্ত আমাদের দেশের এই সময়ে। এই শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হবে। নারীর সম অধিকার নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বলছেন সংশ্লিষ্টরা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। ইসলামী আন্দোলন জোটে থাকবে বলে এখনও আশাবাদী 11 দলীয় জোট। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি বলেন, 22 জানুয়ারি থেকে দেশব্যাপী আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামবেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। 22 তারিখ থেকে যে দেশব্যাপী সফরটা আরম্ভ হবে নেতৃবৃন্দের, সে বিষয়ে আমরা গতকালকে বলেছি যে 22 তারিখ ঢাকা মহানগরে সময় দেবেন আমাদের নেতৃবৃন্দ, নির্বাচনী কার্যক্রম আরম্ভ করবেন। 23 এবং 24 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গ সফর করবেন, তার একটা খসড়া আমরা এখানে দিয়েছি। এছাড়া বাকি যে সমস্ত সফরগুলো খসড়া প্রস্তাব তৈরি হয়েছে, রেডি করেছি, আজকে এটা চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে সেটা অবহিত করবো ইনশাআল্লাহ। শব্দ দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামী প্রজন্মকে বধির হওয়া থেকে বাঁচানোর তাগিদ দিয়েছেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পরিবেশ অধিদপ্তর ও ডিএমপির যৌথ উদ্যোগে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য একটা প্রকল্প ছিল, প্রায় 15 কোটি টাকা। সেই প্রকল্পের অর্ধেকেরও বেশি টাকা খরচ হয়ে গেছে, এটা কোনো দৃশ্যমান ফল হয়নি। বাকি টাকাটা আমরা আটকে রেখেছিলাম। প্রকল্পটা রিভাইজ করে আমরা বিআরটিএ কে বড় একটা অংশ দিয়ে দিয়েছি। বিআরটিএ যেন পুলিশকে এবং ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দিতে পারে হর্ন না বাঁচানোর বিষয়ে। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে তারা ইতোমধ্যেই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন। কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত গণভোট 2026 সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি একটি জনসচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জুলাই অভ্যুত্থানের পক্ষে, যারা ফ্যাসিবাদের বিপক্ষে, তারা সবাই অলরেডি শুরু করে দিয়েছেন। আপনি হয়তো পিছায় গেছেন একদিন, আর পিছায়েন না, সামিল হয়ে যান জনতার সাথে। জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং কর্মী মঈনউদ্দিন আহত হয়েছেন। গতরাতে পটিয়া থেকে চন্দনা এসে ফেরার পথে হামলার শিকার হন তারা। আহতরা জানান, সিএনজি চালিত অটোরিকশায় করে যাওয়ার সময় চন্দনা এসে পৌঁছালে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাদের গাড়ি থামিয়ে মারধর করে। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আন্তর্জাতিক খবর। গ্রিনল্যান্ড দখলের মার্কিন পরিকল্পনাকে সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন। তবে ডেনমার্ক, গ্রিনল্যান্ড সহ ইউরোপের বহু দেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যেও এই পরিকল্পনার বিরোধিতা রয়েছে। এখন ঢাকা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।